এই অবৈধ অসাংবিধানিক তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেটা সংগঠিত হয়েছে, সফলতার কথা যদি বলতে চাই তাহলে জিরো। কারণ ইউনূস সাহেবের নতুন একটা তত্ত্ব সারা পৃথিবীতে উনি মার্কেটিং করতেছেন 3-0। সেই 3-0-র সঙ্গে আরেকটা জিরো সংযুক্ত হলো ওনার 1 বছরে বাংলাদেশের সফলতা। সম্পূর্ণ অবৈধভাবে, অসাংবিধানিকভাবে, অনির্বাচিত একজন প্রতিনিধি হয়ে তিনি ক্ষমতায় আঁকড়ে বসেছেন। এবং বাংলাদেশ আজকে 18 কোটি মানুষের দেশ। আমি আশঙ্কা প্রকাশ করছি এই 26 সনে হয়তোবা সেই দুর্ভিক্ষের একটা হাতছানি আমাদের দিকে তারা করছে। নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি, বিদেশি কোনো বিনিয়োগ আসেনি, এবং এরকম একটি অরাজক পরিস্থিতি থাকলে বিনিয়োগ আসার সম্ভাবনা নাই। আর উনি এক ঝাঁক বিদেশি নাগরিক যারা যুগ যুগ ধরে বিদেশে বসবাস করে, যারা সে দেশের আনুগত্য স্বীকার করে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন, সেই ধরনের এক ঝাঁক লোক নিয়ে এসে আর কিছু এনজিও এবং তার গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে একটা সরকার সাজাইছেন। বৈষম্য বিরোধী আন্দোলন যে ছাত্ররা করলো, সেই বৈষম্য এখন প্রতি মানুষের ঘরে ঘরে এসে ঢুকে গেছে। আজকে উপলব্ধি করতেছে ফ্রন্ট লাইনে যে সমস্ত সমন্বয়করা, আন্দোলনকারীরা, তারা মনে করেছিল যে নতুন একটি বাংলাদেশ, নতুন একটি অধ্যায় সূচনা হতে যাচ্ছে। তারা নিজেরাই আবার এখন মিডিয়ার সামনে এসে তারা স্বীকার করছে আমরা ভুল করছি। হাজার হাজার মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, তারা চাচ্ছে শেখ হাসিনাকেই আবার ফেরত চাই বাংলাদেশে। উনি ছাড়া কেউ এই দেশটাকে ম্যানেজ করতে পারবে না। মোহাম্মদ ইউনূস তিনি নিজেই নিউজ পত্রিকার সম্পাদকের সাথে এক সাক্ষাৎকারে উনি স্বীকার করেছেন যে আমি ফেইলিওর, আমি পারছি না, এবং এটা আমার কাজ না, রাষ্ট্র চালানো, সরকার চালানো আমার কাজ না। উনি শিখছিলেন জীবনে একটাই, কিভাবে গরিব মানুষকে ঋণ দিয়ে তাদেরকে দারিদ্র্য বিমোচন করা যায়। সেই সুবিধাটা নিয়ে সেই রক্তচোষা ইউনূস সারা পৃথিবীতে মিথ্যাচার করে একজন মহান মানব হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছে। বিভিন্ন দেশের লোন, গ্রান্ট এবং বাংলাদেশ সরকারের দেওয়া তহবিল থেকে শত শত হাজার হাজার কোটি টাকা উনি তছরূপ করেছেন সামাজিক ব্যবসার নাম করে। এই বাংলাদেশকে আজকে লুটেপুটে খাচ্ছে। অর্জন তো নাই। উনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত, প্রায় 4.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে আজকে তিনি বিদেশি সেই প্রভুর দাসত্ব করতে গিয়ে তাদের কাছে তুলে দিচ্ছেন। শোনা যায় তিনি অলরেডি বাংলাদেশের দক্ষিণাঞ্চল আরাকান অঞ্চলের সেখানে জাতিসংঘের মহাসচিব গিয়ে যে করিডোরের প্রস্তাব উত্থাপন করেছেন, আরাকান বা মিয়ানমার তাদের কাছে লজিস্টিক সরবরাহ করার নামে, খাদ্য, ওষুধ ইত্যাদির নামে সেখানে একটা করিডোর দেওয়ার প্রস্তাব, বিভিন্ন নামে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেই করিডোর বন্দোবস্ত উনি দিয়েছেন। ওনার একজন উপদেষ্টা রেজওয়ানা হাসান সারা জীবন এই টেলিভিশনে এসে, মিডিয়াতে এসে পরিবেশবাদী আন্দোলন করে ইত্যাদি করছেন। সেই পরিবেশের নাম করে বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় একটা টুরিস্ট আইল্যান্ড সেন্ট মার্টিন, এই সরকার ক্ষমতা দখলের সাথে সাথে সেখানকার সমস্ত টুরিস্ট যাতায়াত বন্ধ করে দিয়ে, শোনা যাচ্ছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছে। আমরা শুনেছি উনি বাংলাদেশের সবগুলা পোর্ট, চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট এবং কন্টেইনার টার্মিনালের নিউমরিং যে টার্মিনাল, তার পোর্টের সমস্ত দায় দায়িত্ব উনি ডিপি ওয়ার্ল্ড নামে তাদের হাতে হস্তান্তর করেছে। যখন 71-এ আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়, সেই মুক্তিযুদ্ধের সময় পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের সময় সমর্থন দেয়নি, তাদের পাশে দাঁড়ায়নি। সে সময় মাত্র 2টি দেশ, বন্ধুপ্রতিম দেশ যারা পাশে এসে দাঁড়িয়েছে, ভারত এবং তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার এবং সোভিয়েত ইউনিয়ন। আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে তাদেরকে স্মরণ করি। আজকে সেই পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনীর যে দেশ, সেই জঙ্গিবাদীদেরকে বাংলাদেশে নিয়ে এসে তাদের গোয়েন্দাদেরকে দিয়ে, তাদের সামরিক কর্মকর্তাদেরকে নিয়ে
বাংলাদেশটাকে আবার সেই পূর্ব পাকিস্তানের রূপে ফিরিয়ে নেওয়ার সকল প্রচেষ্টা সমাপ্ত করেছে এই ১ বছরে। সংবিধান বাতিল করবে, ৭২-এর সংবিধান, অন্যান্য অনেক কিছু। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই মোহাম্মদ ইউনূস না আবার এটাকে পূর্ব পাকিস্তান ফেরত আনছে, পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা দেয়। তারা জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং বাংলাদেশের মূলনীতিতে হাত দিয়েছে। বাংলাদেশে বসে আজকে সেই ৩০ লক্ষ শহীদের রক্তের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে শকুনের থাবায় ক্ষত-বিক্ষত তারা করছে। সবচেয়ে দুঃখজনক যেটা, সেটা হচ্ছে উনি এই প্রধান উপদেষ্টার পদে বসার সাথে সাথে উনি ওই ৬৬৬ কোটি টাকার যে মামলা দুদকের মাধ্যমে উনি খালাস নিয়েছেন। কোনো হিয়ারিং হয় নাই, কোনো কিছু হয় নাই, যেটা জাজমেন্টের জন্য তৈরি ছিল। উনি সেটা বাতিল করে সেখান থেকে মুক্তি নিয়েছেন ৬৬৬ কোটি টাকা। আরেকটা জাজমেন্টে ছিল ২৫ কোটি টাকা। এরপরে উনার বিরুদ্ধে ডজন ডজন মামলা ছিল, কোনো মামলার আর কোনো খবর নাই। উপরন্তু উনি এই গ্রামীণ ব্যাংক নামক উনি আগামী ২৯ সন পর্যন্ত ট্যাক্সের আওতামুক্ত করেছে। এর সাথে সাথে উনি নিজে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, গ্রামীণ জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছেন, উনি গ্রামীণের নামে হাসপাতাল নিয়েছেন, উনি গ্রামীণের নামে আপনার এই যে নগদ বিকাশের মতো লাইসেন্স নিছেন। এরকম ১৯টা প্রতিষ্ঠানের লাইসেন্স নিছেন উনি এই ১ বছরে, যা সম্পূর্ণভাবে উনার ব্যক্তিগত। প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদা বা ইকুইভ্যালেন্ট, তিনি নিজে কোনো ব্যবসা করতে পারেন না যদি এ ধরনের পদে থাকেন, যেটাকে ইংরেজিতে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উনি নিজে করেছেন বাংলাদেশে এই চেয়ারে বসে। কেউ যদি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় থেকে, ক্ষমতায় বসে, তার শাস্তি মৃত্যুদণ্ড। উনি কোনো কিছুই পরোয়া করেন না, কারণ উনি পরোয়া করেন শুধুমাত্র ওনার বিদেশি প্রভু, যে প্রভু ওখানে ওনাকে নিয়ে বসিয়ে দিয়েছেন। পৃথিবীতে কোনো টাইরানি, কোনো শক্তি অন্যায়ভাবে কোনো দেশে গিয়ে জুলুম করে, জুলুমবাজ হিসেবে তারা টিকে থাকতে পারেনি। এটা ক্ষণস্থায়ী। আগামী ২০২৬ সনে বাংলাদেশ গ্রাজুয়েশন হয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে কাটিয়ে উঠে মধ্যম আয়ের দেশ, তারপরে উন্নয়নশীল দেশের কাতারে চলে আসছিল এত দ্রুত গত ১৬ বছরে। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে তার নিরলস প্রচেষ্টায় তিনি সকল সূচকে বাংলাদেশকে, এমডিজি এবং এসডিজির সূচকে বাংলাদেশকে পৃথিবীর অনন্য উচ্চতায় তুলে নিয়ে এসেছিলেন। ইউনূস আসার পরে ১০০ টাক চাউল, ১০০ টাক ধান উৎপাদনের মতো সক্ষমতার কোন নতুন কর্মসূচি উনি নেন নাই। আওয়ামী লীগ সরকারের নেওয়া সমস্ত প্রকল্প, মেগা প্রকল্প, ছোট প্রকল্প, সেই প্রকল্পগুলাই কেউ কেউ উদ্বোধন করে কৃতিত্ব নেওয়ার দাবিদার দেখাতে চাচ্ছেন। সংস্কার সংস্কার এই একটা শব্দ, এটা ছাড়া তারা নতুন করে বাংলাদেশের খাতে কোনো একটা বিষয় আনতে পেরেছে। কিন্তু এই তথাকথিত সংস্কারের নামে উনি বাংলাদেশকে জঙ্গিবাদের একটা অভয়ারণ্য তৈরি করেছে। জেল থেকে দাগি, সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে একের পর এক ছেড়ে দেওয়া হয়েছে। আর একজন বাটপার অ্যাটর্নি জেনারেল, যেটা বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদক, চোখ পিটপিট করে ওই শুয়োরের মতো, সেই শুয়োর জননেত্রী শেখ হাসিনার মামলার বিষয়ে সেখানে কথা বলতে গিয়ে যে কুৎসিত, অশ্রাব্য এবং নোংরা ভাষায় সেখানে বক্তব্য রাখছে, আমি তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই। সময় এভাবে যাবে না, সময় বদলাবে, তোমাদের প্রত্যেকের আইনের সামনে, বিচারের সামনে মুখোমুখি করা হবে। পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। আমরা জানি প্রায় ২৫০০ পুলিশ সদস্যকে এই জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবের নামে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে, তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। মারার পরে তাকে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে ব্রিজে, গাছে, বিভিন্ন জায়গায়। দোষ দেওয়া হয়েছে শেখ হাসিনার সরকার ছাত্রদেরকে হত্যা করেছে। আজ পর্যন্ত একটা প্রমাণ তারা উত্থাপন করতে পারেনি, না সোশ্যাল মিডিয়ায়, না কোনো পত্রিকায়, না কোনো বিচারে, যে পুলিশ বা মিলিটারি বা আওয়ামী লীগের কোনো নেতা গুলি করে এদেরকে হত্যা করেছে। মুগ্ধ পানি বিতরণ করতেছিল মিছিলের মধ্যে, সে জাস্ট ১ দিন বা ২ দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল যে তাদের আন্দোলন হাতছাড়া হয়ে যাচ্ছে,
জামাত শিবির জঙ্গিদের মাধ্যমে, এবং সেই মিছিলের মধ্যে আশেপাশে কোথাও কোনো পুলিশ নেই, হঠাৎ করে তার লাশ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। কে তাকে হত্যা করলো, কারা মারলো? তার বাবা নিজে মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছে, আমার ছেলেকে কোনো পুলিশ হত্যা করেনি, কোনো হত্যা করেনি, মিলিটারি হত্যা করেনি। তাহলে তাকে কে হত্যা করলো? আবু সাইদ রংপুরে সে 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়াইছে। পৃথিবীর কোন জায়গায় আছে যে পুলিশের সামনে এরকম ব্যাটাগিরি দেখাইতে গিয়ে আন্দোলন সংগ্রামের ইত্যাদিতে যে তুমি আমাকে গুলি করো, গুলি করো। তারপরেও পুলিশ সংযত থেকে তাকে গুলি করে নাই। তাদেরকে রাবার বুলেট নিক্ষেপ করে তাকে দুর্বল করার তারা চেষ্টা করেছে, উদ্যোগ নিয়েছে। অনেকে এখনো অনেক শোতে অনেক জায়গায় বলার চেষ্টা করে আবু সাইদকে পুলিশ হত্যা করেছে। হত্যা যদি করে থাকে, সে যদি কোনো বুলেটে যদি সে আহত হয়ে থাকে বা নিহত হয়ে থাকে, ওই স্পটে রাস্তায় যেখান দিয়ে নিছে, এত ক্যামেরা, এত মিডিয়া থাকতে কারো কোনো ছবি বা ভিডিওতে আজ পর্যন্ত 1 ফোঁটা রক্তের দাগ নাই কোথাও। সে যখন সাইড ওয়াকে বসে পড়েছে, তখন কয়েকজন তার সতীর্থ, এই শিবিরের জঙ্গি বাহিনী তার হাত এবং পা ধরে চ্যাংদোলা করে তারে নিয়ে গেছে এবং পথে আশ্রয় তাকে মারছে বলেই আমাদের বিশ্বাস। কেন তাকে 5 ঘন্টা 6 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে মৃত ঘোষণা করা হয়েছে? তার পোস্টমর্টেমে কি বলে যে তার শরীরে কোনো গুলির আঘাত ছিল? ছিল না। তার মাথার পিছনে একটা ইটের বা অন্য কিছু রাখা আছে। ইট কারা ছুঁড়েছে? ইট তো আর পুলিশ ছুঁড়ে নাই। আমি আপনার এই যে প্রশ্নের উত্তর যে মোহাম্মদ ইউনূসের 1 বছরের সাফল্য কি আছে? আমি দুঃখিত। আমি প্রতিনিয়ত পড়াশোনা করি। আমি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্র-পত্রিকা যখন যেখানে পাই আমি চেষ্টা করি। কিন্তু আমি কোনো সাফল্য, কোনো নজির, কোনো প্রমাণ আমি এখন পর্যন্ত আমার সামনে নাই, এবং আমি এ বিষয়ে বলতে পারলাম না বলে আমি দুঃখিত।